বাবা জানো, মার কাছে রোজ একটা আঙ্কেল আসে দেখা করতে। কালও এসেছিল। ওই আঙ্কেল খুব ভালো, একেবারে তোমার মতো। মার কপালে একটা পাপ্পিও দিয়েছে কাল। আর মাকে বলেছে কি জানো, তাকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবে রোজার ঈদের পরে। আমাকেও নাকি সাথে করে নিবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে ওদের সাথে যাব না বাবা। কথাটা বলছিল আমার 3 বছরের মেয়ে মানহা। শুনে আমার কান গরম হয়ে গেল, চোখ কেমন জ্বলতে শুরু করলো, সারা শরীর কেন জানি হঠাৎ করে থর থর করে কাঁপছে। কি বলছে এসব মানহা? আমি দ্রুত হাঁটু গেড়ে বসে মানহার দু গালে দু হাতে নরম করে চেপে ধরি। তারপরে বলি, মানহা তুমি মিথ্যে বলছো তাই না? মানহা তখন বড়দের মতো রাগ করে দেখিয়ে বলে, আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যা বললে আল্লাহ জিভ কেটে ফেলবেন ধারালো কাঁচি দিয়ে। তুমি তো শিখিয়েছো বাবা। তুমি বলনি আল্লাহ মিথ্যাবাদীদের একদম পছন্দ করেন না? ছোট্ট একটা মেয়ের কথা শুনে আমার ভেতরটা হো হো করে কেঁদে উঠল। তবে আমার কন্যা মানহা ভুল কিছু বলছে না, সবই সত্যি। আমার স্ত্রী নীলা আমায় ঠকাচ্ছে, অথচ আমি এর কিছুই জানি না। আমি মানহাকে বুকের কাছে টেনে নিই। তারপর বলি, মানহা ওই আঙ্কেলটা কখন আসে মা? মানহা তখন বলে, তুমি তখন অফিসে থাকো। আসরের আজানের পর আমি মানহাকে কাছে টেনে আদর করি। তারপর বলি, আমার কাছে যে এসব বলছো তা কিন্তু মাকে বলো না আবার। তোমার মা তো রাগী মেয়ে, সে এসব শুনলে রেগে গিয়ে তোমায় আর আমায় দুজনকেই মারবে। মানহা তখন আমার কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলল, মা এখন ঘুমে। আমিও গিয়ে মার পাশে ঘুমিয়ে পড়ি বাবা। তবে আর মা কিছুই বুঝবে না। একটা ছোট্ট মেয়ে আমার, মাত্র 3 বছর বয়স তার। এই অতটুকু মেয়ে অত কিছু বোঝে কিভাবে? কি শুকনো জ্ঞান তার! এমন একটা লক্ষ্মী মেয়েকে রেখে কিভাবে নীলা এসব অন্য কারোর সাথে করে? আমার ভীষণ খারাপ লাগে, কান্না আসতে চায়, বুকের পাঁজর ইছড়ে। আমি তবুও কান্নাকে প্রশ্রয় দেই না। পুরুষ মানুষে যে প্রকাশ্য কখনো কাঁদতে নেই। এখন সকাল 6টা বাজে। নীলা শরীর খারাপের অজুহাতে ঘুম থেকে ওঠেনি। হয়তোবা তার শরীর সত্যিই খারাপ, অথবা সে বাহানা করছে। সে যাই হোক, আজ আমি অফিসে যাব ঠিকই, কিন্তু আসরের আজানের ঠিক আগে আগেই ফিরে আসব। আর ততক্ষণে বাসার কাছে মোড়ের চায়ের স্টলে বসে অপেক্ষা করব ওই লোকটার জন্য। দেখব কে এসে দেখা করে যায় নীলার সাথে। নীলার সাথে আমার বিয়ে 6 বছর হয়েছে। এই 6 বছরের কোনো দিনও তার কাছ থেকে এমন কোনো আচরণ আমি পাইনি যেখানে তাকে সন্দেহ করা যায়। কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ও জানি কেমন হয়ে গেছে। সেদিন রাতে হঠাৎ তার কাছে যেতে চাইতেই ও আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এর আগে কখনো এমন হয়নি। পরের দিন সকালবেলা অফিস যাওয়ার আগে ওকে বললাম, নীলা তোমার কি হয়েছে বলো তো? গত রাতে এমন করলে কেন? এই একটা সামান্য কথায় তার সে কি রাগ! একেবারে হো হো করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি চলে গেলেই ভালো হবে তোমার। এখান থেকে চলে যাব আমি, থাকবো না তোমার সাথে। কি অদ্ভুত ধরনের আচরণ! সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু চিন্তা করছিলাম, ভাবছিলাম কেন এমন করছে সে। আজ সকালে মানহা যখন আমার সাথে ঘুম থেকে উঠে গেল, তখন মানহা নিজেই বলল, বাবা চলো আমরা ছাদে যাই, সকাল দেখব। আমি তখন নীলাকেও ডাকলাম, বললাম, নীলা চলো ছাদে গিয়ে সকাল হওয়া দেখি। নীলা তখন ঘুম ঝরানো গলায় বলল, আমার শরীর খারাপ লাগছে, তুমি যাও তো মানহাকে নিয়ে। ডিস্টার্ব করো না প্লিজ। আমি আর কথা বাড়ালাম না। তখন মানহাকে কোলে করে নিয়ে সোজা ছাদের উপরে উঠে গেলাম। তারপর গিয়ে দাঁড়ালাম নীলার গোলাপ বাগানের কাছে। মানহা ওখানে দাঁড়িয়েই এসব বলল আমার কাছে। অফিসে যেতে হয় সকাল 9টায়। নীলা আজ উঠবে বলে মনে হয় না। রান্নার কাজ আমাকেই করতে হবে। ভাগ্যিস ইন্টারমিডিয়েট পড়ার সময় মেসে ছিলাম 2 বছর, তখন মাঝে মধ্যেই বুয়া আসতো না। মাসে 4-5 দিন আমরা বন্ধুরা মিলে রান্না করতাম। প্রথমে ডিম ভাজি আর আলু ভর্তা করাটা শিখেছিলাম। তারপর আস্তে আস্তে সব কিছু শিখে ফেলেছি। ইন্টারমিডিয়েট জীবন শেষ হয়েছে বহু বহু বছর আগে, প্রায় 12 বছর। এরপর আর রান্নার ধারে কাছেও যাইনি, যাওয়ার প্রয়োজনও পড়েনি। কিন্তু আজ যেতে হচ্ছে। আমি না হয় কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ফেলতে পারবো, কিন্তু মানহার তো খেতে হবে। ওর জন্য স্যুপ করতে হবে। নীলাও তো ঘুম থেকে উঠে খেতে চাইবে। রান্না বান্না শেষ করে
মানহাকে স্যুপ খাইয়ে দিলাম। নীলা তখনও বিছানা থেকে নামেনি, ঘুমোচ্ছে। অনেক অনেক দিন পর এই বাসায় একা একাই খেতে হলো আমার। খাওয়া শেষ করে জামা প্যান্ট পরে অফিসের উদ্দেশ্য বের হলাম, কিন্তু বাসার গেট পেরিয়েই সিদ্ধান্ত নিলাম আজ অফিসে যাব না। এই দুপুরের কাঠফাটা রোদে এলোমেলোভাবে ঘুরবো। ঘুরতে ঘুরতে যখন প্রচণ্ড তেষ্টা পেয়ে যাবে, তখন যাব একটা রেস্টুরেন্টে, বলবো 1 গ্লাস ঠান্ডা পানি দিতে। সেই ঠান্ডা পানি আমি মুখের কাছে নেব, কিন্তু পান করব না। নিজেকে নিজেই কষ্ট দিব। এটাই আজ আমার জন্য একটা গেম। এই গেমে আমাকে জিততে হবে, জিততেই হবে। কষ্ট সহ্য করার ক্ষমতা আমায় অর্জন করতে হবে, করতে হবেই। গেমে হেরে গিয়েছি আমি। তেষ্টায় মনে হয়েছিল মরে যাব আমি। আর ওয়েটার এনে দিয়েছিল তখন বরফের কুচি দেয়া ঠান্ডা পানি। পানি দেখে সব ভুলে গিয়েছিলাম আমি। ঢক ঢক করে গ্লাসের পর গ্লাস পানি খেয়ে ফেললাম। আসরের আজানের সময় ঘনিয়ে এসেছে। আমি এবার গিয়ে চুপচাপ বসে পড়লাম মোড়ের মতি মিয়ার চায়ের স্টলে। ওখান থেকে স্পষ্ট দেখা যায় আমাদের বাসার সামনের গেট। গেট দিয়ে কেউ ভেতরে ঢুকলেই স্পষ্ট দেখা যাবে। আর তখনই আমি পেছন পেছন যাব। গিয়ে যদি ওদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখি, তবে আমি কিছুই বলবো না, একটা টু শব্দ পর্যন্ত করব না। ওই লোকটাকে সুন্দর মতো বলবো চলে যেতে। তারপর নীলার সাথে কথা বলবো আমি। নীলাকে শুধু একটি প্রশ্ন জিজ্ঞেস করব, কেন ঠকালে আমাদের? কি দোষ ছিল আমার 3 বছরের মেয়ে মানহা আর আমার? আসরের আজান হয়ে গেছে। আমার শরীর কেমন কাঁপছে। ঘটনা এক্ষুনি ঘটবে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তাই হলো। আজানের ঠিক 5 মিনিট পরে একটা ফর্সা পাতলাদেহী ছেলে, যার পরনে মেরুন রঙা পাঞ্জাবি, সাদা পাজামা, সে ঢুকলো গেট দিয়ে ভেতরে। আর তার ঠিক 5 মিনিট পর আমি ঢুকলাম। ওরা ভেতর থেকে দরজা আটকে দিয়েছে। আমি দরজার কাছে কান পাতলাম। নীলার কণ্ঠ শুনতে পাচ্ছি। নীলা বলছে, তমাল, কেন ফিরে এলে তুমি বলো? কেন আমার 6 বছরে সুন্দর একটা সংসার এলোমেলো করে দিলে? জবাব দাও। তমাল কাঁপা কাঁপা গলায় বলছে, আমি কিচ্ছু জানি না নীল। আমি শুধু এটাই জানি যে তুমি আর কারোর নয়, শুধু আমার, শুধুই আমার। তুমি ওকে ডিভোর্স দিবে, ফাহাদের সাথে আর থাকবে না, বুঝলে? নীলা বলল, কিভাবে এটা করব বলো? ফাহাদ আমায় ছাড়া থাকতে পারবে না। তমাল রাগের গলায় বলল, তার মানে তুমি এখন আমায় আর ভালোবাসো না? ফাহাদকে ভালোবেসে ফেলেছো। নীলা কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, তমাল, আমি বুঝতে পারছি না কিচ্ছু, কিন্তু ওকে আমি ডিভোর্স দিতে পারবো না। তমাল বলল, তবে আমি মরবো, সুসাইড করব আজ রাতেই। নীলা আরও জোরে জোরে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, না, এমন করবে না তুমি। তমাল, তুমি আমায় আরও 3টা মাস সময় দাও, আমি একটু ভেবে দেখি। একটা চুমু খাওয়ার শব্দ হলো। হয়তো বা তমাল নীলাকে অথবা নীলা তমাকে চুমু খেয়েছে। তারপর তমাল বলল, আমি তোমায় সময় দিচ্ছি, কিন্তু জবাব যেন একটাই হয়, তুমি শুধুই আমার, ফাহাদের না। মাইন্ড ইট, আমাদের সুইটি নীল। তারপর ওখানে আর আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। শরীর থরথর করে কাঁপছিল। রাগ উঠে যাচ্ছিল খুব। হয়তোবা ওখানে থাকলে নিজেকে সংবরণ করতে পারতাম না। খারাপ কিছু করে বসতাম রাগের বশে। তাই খারাপ কিছু যেন না ঘটে, সেই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আসি আমি মতি মিয়ার চায়ের স্টলে। এসে ব্রেঞ্চির উপরে পা ঝুলিয়ে বসে একটা সিগারেট কিনে নিই। দেশলাই দিয়ে সেই সিগারেট জ্বালাই। তারপর পাগলের মতো টানতে থাকি। কোনো দিন সিগারেট খাইনি আমি, এই প্রথম, জীবনের প্রথমবার। আমার হঠাৎ কি হয়ে গেল? আমি এমন পাগলামি করছি কেন? আজ অন্য দিনের চেয়ে একটু রাত করে বাসায় ফিরি আমি। এমনিতেই আমার মন খুব খারাপ, গা ভর্তি রাগ। এই রাগ এবং মন খারাপ যেন নীলা বুঝতে না পারে। এই জন্য অদ্ভুত একটা কাজ করি আমি। মোড়ের যে কসমেটিক্সের বড় দোকানটা আছে, ওখান থেকে নীলার জন্য 1 প্যাকেট পাহাড়ি রঙের টিপ কিনি আর 1 ডজন কাচের চুড়ি। এইগুলো নীলা খুব পছন্দ করে। কিন্তু বাসায় ফিরে গিয়ে অবাক হই আমি। মানহা কাঁদছে, গলা ছেড়ে কাঁদছে। টিপ আর চুড়ি পকেটেই পড়ে থাকে, বের করি না। আমাকে দেখেই মানহা এসে আমায় আঁকড়ে ধরে কাঁদতে থাকে। আমি তখন হাঁটু গেড়ে বসে মানহাকে কাছে টেনে নিই। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি, কি হয়েছে মা, কাঁদছো কেন? মানহা তখন ফুপিয়ে ফুপিয়ে বলে, মা মেরেছে।
মানহার মুখ থেকে এই কথাটা শুনে আমি ভীষণ রকম অবাক হই। কি বলছে এটা মানহা? যে মেয়েকে নীলা আজ অবধি একটা ধমক পর্যন্ত দেয়নি, সেই মেয়েকে সে মারে কি করে? মানহাকে কোলে তুলে নিয়ে আমি নীলার কাছে যাই। নীলা বিছানায় শুয়ে আছে, সিলিংয়ে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে আনমনে কী যেন ভাবছে। আমার পায়ের শব্দ পেয়েও তার ভাবান্তর হলো না, হয়তো বা সে পায়ের শব্দ শুনতেই পায়নি। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি, ও কী করছিল? নীলা এসব কেঁপে উঠে আমার গলা শুনে। হঠাৎ করে কারোর গলা শুনলে এমন হওয়ারই কথা। নীলা আমার কথার উত্তর দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, মানহা কী করেছিল? নীলা তখন বিরক্ত মুখে আমায় পাল্টা প্রশ্ন করে বলে, আমার মেয়েকে আমি মেরেছি, এর জন্য কি তোমার কাছে জবাবদিহি করতে হবে? আমি এবারও অবাকের চরম সীমায় পৌঁছে যাই। ভেবেও পাই না যে নীলার আচরণ এমন কর্কশ হতে পারে কিভাবে। নীলার সাথে আমি কথা বাড়াই না, সে হোক ভদ্রতার খাতিরে অথবা আমাদের সম্পর্কের সম্মানের খাতিরে। চুপচাপ আমি মানহাকে নিয়ে ব্যালকানিতে চলে যাই। ওখানে গিয়ে মানহাকে বলি, কি হয়েছিল মা? তোমার মা তোমায় মেরেছে কেন? মানহার কান্না তখন থেমেছে। সে বলল, মাকে বলেছিলাম নুডলস করে দিতে, মা করে দেয়নি। আমি তখন মার হাত ধরে টেনে বলেছিলাম, না দিলে মানব না, দিতে হবে। তখন মা আমার গালে দুটো চড় মেরেছে। কথাগুলো বলে মানহা আবার কাঁদতে শুরু করেছে। মানহা আমার কোলে, তার মুখটা আমি আমার বুকের সাথে চেপে ধরে বললাম, আর কাঁদে না পাপ্পা, আমি তোমার জন্য এক্ষুনি নুডলস করে দিব। চলো আমরা এখন কিচেনে যাই। মানহাকে নিয়ে কিচেনে গিয়ে দেখি ঘরে কোনো সবজি নাই, এমনকি পেঁয়াজ কাঁচা মরিচটাও নাই। সন্দেহবশত ভাত সালনের হাঁড়ির ঢাকনা খুলে দেখি নীলা কিছুই রান্না করেনি। তারপর ওর জন্য সকালে ঢেকে রেখে যাওয়া খাবারটা দেখলাম খেয়েছে কিনা। দেখি ওটাও খায়নি। নীলা তবে আজ সারাদিন কিছুই খায়নি তো আমিও। সেই যে সকালবেলা খেয়েছিলাম 2 নলা, তারপর সারাদিন 3 গ্লাস বরফ শীতল পানি আর একটা সিগারেট, এছাড়া আর কিছুই খাইনি। এমনিতে অফিসে যাওয়ার সময় রোজ নীলা টিফিন ক্যারিয়ারে করে আমার জন্য দুপুরে খাবার দিয়ে দেয়, আর বারবার নিষেধ করে দেয় বাইরের কিন্তু কিচ্ছু খাবে না বললাম, অসুখ বাঁধাবে পরে। আজ অফিসে যাওয়ার সময় সে বলেওনি আমার শরীর ভালো না, দুপুরের খাবারটা তুমি টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যাও। আমার খুব খারাপ লাগছে, কিন্তু এখন আর রাগ করতে পারছি না নীলার উপরে। আমি জানি নীলার উপরে রাগ করাটা আমার খুব বড় বোকামি হবে, কারণ ও যে পরিস্থিতিতে আছে ওখানে কিছুতেই ভালো থাকা যায় না। তমাল ছেলেটার সাথে মনে হয় অনেক আগে থেকেই রিলেশন ছিল নীলার। তারপর হয়তোবা কোনো একটা কারণে ওরা দূরে ছিল, সম্পর্ক থেমে গিয়েছিল, আর তখনই আমার সাথে বিয়েটা হয়ে যায় নীলার। কিন্তু নীলা এ পর্যন্ত কিছুই বলেনি এ বিষয়ে, কিংবা ওকে দেখে কোনোভাবেই আমি অনুমানও করতে পারিনি যে নীলার একটা সম্পর্ক ছিল কিংবা আছে। আমার বেশি খারাপ লাগছে মানহার জন্য। এত লক্ষ্মী একটা মেয়ে হয়েছে, দেখতেও যে কি মায়াবতী। নীলা যদি তমালের সাথে চলে যেতে চায় তবে আমি তাকে কিছুতেই বাধা দিব না। বাধা দেওয়ার অধিকার আমার নাই। ভালোবাসায় বাধা হলে যে পাপ বাড়ে, দুজন মানুষের মনে কষ্ট পায়। আমি কিভাবে নীলাকে কষ্ট দিব? কিন্তু মানহা, আমার লক্ষ্মী মামুনিটার কি হবে? মাকে ছাড়া কিংবা বাবাকে ছাড়া, দুজনের একজনকে ছাড়া ওর বড় হওয়াটা তো খুব কষ্টের হবে। বড় হয়ে কি মানহা এর জন্য আমায় দোষ দিবে না, বলবে না, বাবা তোমাদের দুজনের জন্য আমার ফুলের মতো সুন্দর জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমি পৃথিবীতে বেঁচে থেকেও দোজখের শাস্তি ভোগ করছি। হঠাৎ আমার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গালের উপরে গড়িয়ে পড়ে। মানহা আমার কোলে বসে আছে তখনও। সে আমার চোখ থেকে জল পড়তেই তার ছোট্ট হাত দিয়ে গালের জল মুছে দেয়। তারপর কিছু না বলে বোকার মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ওকে এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমার কী যে খারাপ লাগে, ভেতরে কী যে তোলপাড় শুরু হয়। মনে হয় চিৎকার করে কাঁদি, গলা ছেড়ে কাঁদতে কাঁদতে মরে যাই। কিচেন থেকে মানহাকে কোলে করে নিয়েই বাইরে যাই। কিছু বাজার করে আনতে হবে। নীলা যদি ঠিক থাকতো তবে সে আরও 3 দিন আগেই লিস্ট করে ফেলতো বাজারের। মানহাকে নিয়ে গেট পেরিয়ে বাইরে যেতেই সে বলে, বাবা আমরা বের হয়েছি কেন? আমি থমথমে গলায় বলি, মা ঘরে তো বাজার নেই, বাজার করতে বের হয়েছি। মানহা আর কিছুই বলে না, চুপ হয়ে থাকে। আমি হাঁটছি, রাস্তার এক পাশ দিয়ে মানহাকে কোলে নিয়ে হাঁটছি।
একটু পরে মানহা বলল, বাবা, মা একটুও ভালো না, তুমি শুধু ভালো। আমি বললাম, ছি, এসব বলে না মানহা। মা তো বাবার চেয়েও ভালো হয়। মার পায়ের নিচেই সন্তানের বেহেশত, বুঝলে? মানহা হঠাৎ এই বিষয়টা কেটে গেল। তারপর হুট করে বলে উঠল, বাবা, মা তোমাকেও পাপ্পি দেয় আর ওই আঙ্কেলকেও পাপ্পা দেয় কেন? আমি মানহাকে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারি না। ও তো ছোট মানুষ, ছোট মানুষের মনে তো কত প্রশ্নই জাগে। ওরা নতুন যা দেখে তাতেই ওদের মনে প্রশ্ন জাগে। এটা তো ওর দোষ না। এবার নীলার প্রতি আমার সামান্য রাগ হয়। মনে মনে আমি বলি, এসব কি ছোট্ট মেয়েটার সামনেই করতে হয়? একটু আড়ালে গেলে হয় না? মনে মনে কথাটা বলতে গিয়েও আমার ভেতরটা খা খা করে ওঠে কেমন। খুব কষ্ট হতে শুরু করে বুকের ভেতরে। এতটা হারানোর ভয় এসে ঘিরে ধরে আমায়। তারপর মনে হয় আমার নীলাকে আমি এই অত বছরের সংসারেও কোনো দিন ভালোবাসি বলিনি, নীলাও বলেনি। তবু ওর জন্য অত কষ্ট হয় কেন? নাকি একসাথে সংসার করলে ভালোবাসি কথাটা বলতে হয় না, আপনা আপনি এসব তৈরি হয়ে যায়। বাজার করে মানহাকে নিয়ে ফিরে আসি। মানহার হাতে আইসক্রিম, নীলারও খুব প্রিয় আইসক্রিম। তাছাড়া আজ বেশ গরমও পড়েছে। নীলার জন্য একটা আইসক্রিম কিনেছি। আইসক্রিমের প্যাকেট নীল। নীলার এই রঙটা ভীষণ ভীষণ প্রিয়। বাসায় ফিরে আমি মানহাকে বলি, মা, তোমার মার কাছে এই আইসক্রিমটা দিয়ে আসো, বলবে তুমি কিনে এনেছো। মানহা বলে, মা যদি আবার মারে? আমি মৃদু হেসে বলি, একটুও মারবে না, আদর করবে তোমায়, দেখো। মানহা নীলার কাছে আইসক্রিম নিয়ে গেল। আমি বেলকনি থেকে একটু আড়ালে দাঁড়িয়ে বড় কাচের গ্লাসের খোলা ফাঁক দিয়ে তাকিয়ে দেখছি নীলা কী করে। মানহা তার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে ও যে হাতে আইসক্রিম ধরেছে সেই ছোট্ট হাতটা ওর মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মা দেখো, তোমার জন্য আমি আর বাবা আইসক্রিম কিনে এনেছি। নীলা অনেকক্ষণ ধরে ওর দিকে পলকহীন তাকিয়ে থাকে। তারপর একটানে মানহাকে ওর বুকের ভেতর নিয়ে গিয়ে চেপে ধরে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। ভালোবাসার কি কোনো সংজ্ঞা হয়? আমার মনে হয় হয় না। এবং এই ভালোবাসাকে কোনো শৃঙ্খলেও আবদ্ধ করা যায় না। ভালোবাসা নিষেধ মানে না, অবজ্ঞা মানে না, জাত পাত ধর্ম কোনোটাই না। অফিসে আমি যে চেয়ারটায় বসি তার পাশের চেয়ারে বসে পিয়ালি সরকার, হিন্দু ধর্মাবলম্বী, দেখতে ভীষণ স্মার্ট, মিষ্টি করে কথা বলে। বয়স 25-এর কম নয়, বিয়ে করেনি। বিয়ে নাকি সে কোনো দিনও করবেও না। এই পিয়ালির প্রধান কাজ হলো অফিসের কাজ ফেলে রেখে আমার দিকে তাকিয়ে থাকা। আমি কিন্তু তার তাকিয়ে থাকাটা বুঝি, কিন্তু ওকে বুঝতে দেই না। এই জন্য পিয়ালির খুব অভিমান হয়। মাঝে মধ্যে রাগ করে আমার সাথে কথা বলাও বন্ধ করে দেয় পর্যন্ত। কিন্তু 3 দিনের বেশি আর কথা না বলে থাকতে পারে না। তারপর নিজে থেকেই কথা বলতে আসে। বলে, ফাহাদ ভাই, আপনি কি হিন্দুদের অপছন্দ করেন? ওর কথা শুনে আমি ভীষণ খাই। অবাক হয়ে বলি, এমন কথা বলছো কেন পিয়ালি? পিয়ালির চোখ টলমল করে। ঠোঁটের গোলাপি পাপড়ি তীর তীর করে কাঁপতে থাকে বনপাতার মতো। সে আর কথা বলে না, চুপচাপ ডেস্কটপে চোখ রাখে। কিবোর্ডে কী যেন টাইপ করে। এর আগে একবার আরও অদ্ভুত কাণ্ড করেছিল পিয়ালি। সে আমার সাথে একটা উদ্যানে ঘুরতে বেরিয়েছিল, আর বিকেলের মৃদু বাতাসে কাঠগোলাপের গাছের নিচে বসে আমায় বলেছিল তার ভালোবাসার কথা। সে যাকে ভালোবাসে সেই পুরুষ বিবাহিত এবং পুরুষটির একটি সন্তানও আছে। তখনই আমি কিছুটা আন্দাজ করে ফেলেছিলাম পিয়ালি কাকে ভালোবাসে আসলে, কিন্তু এই বিষয়ে তাকে কিছু ঘাটায়নি। এই নিয়েও তার অনেক ক্ষোভ আমার প্রতি। কেন তাকে আমি একবারের জন্য জিজ্ঞেস করলাম না কোন পুরুষের জন্য তার এই ভালোবাসা। সে কাঁদো কাঁদো গলায় বলেছিল, আপনি কি আমার প্রতি বিরক্ত ফাহাদ ভাই? যদি বিরক্ত হন তবে আমি চাকুরিটা ছেড়ে দিব, আপনার সামনে কখনো পড়ব না আর। বলেই হনহন করে হেঁটে আমায় ফেলে রেখেই সে একা চলে গিয়েছিল। আজ সকালবেলা নীলা উঠে রান্না বান্না করছে। তারপর আমায় ডেকে নিয়ে আমার সাথে খেতে বসেছে। খেতে বসে সে হঠাৎ করে বলল, ফাহাদ, আমি আজ মানহাকে নিয়ে ওর নানা বাড়িতে যাব, কদিন থেকে আসব। ওর কথা শুনে আমি বিষম খাই। নীলা দ্রুত জল ভরা গ্লাসটা এগিয়ে দেয়। আমি সেই গ্লাস তুলে নিয়ে এক চুমুকেই সবটুকু পানি খেয়ে ফেলি। মানহা তখন বলে, বাবা যাবে না মা? নীলা বলে, না, আমি আর তুমি যাব, বাবার অনেক কাজ, যেতে পারবে না এবারে।
নীলার কথাটা শুনে ভীষণ রকমের কষ্ট পাই আমি। এর আগে আমায় ছেড়ে সে কোথাও যেতে পারতো না, গিয়ে থাকতেও পারতো না। এর জন্য ওর বন্ধুরা ওকে কত কি বলে, হাসাহাসি পর্যন্ত করে বলে বর পাগলি মেয়ে। নীলাও তখন শক্ত করেই বলতো, বরের জন্য পাগল হব না তো পরের জন্য পাগল হব। এই নীলার আজ কত পরিবর্তন। অফিসের সময় হয়ে এলো, নীলা আমার হাতে টিফিন ক্যারিয়ারের বাটি তুলে দিয়ে বলে, বাইরের খাবার খেও না, আমি ফ্রিজে 3-4 দিনের জন্য তরকারি রান্না করে রেখে যাচ্ছি। তুমি শুধু ভাত রান্না করবে, ইচ্ছা হলে একটু সবজি ভেজে নিবে, রুটি খেতে চাইলে করে নিবে। আমি মাথা কাত করে বলি ঠিক আছে। চলে যাওয়ার আগে নীলার হাতে টিপ আর চুড়ির প্যাকেটটা তুলে দিতে ইচ্ছে করে, কিন্তু কেন জানি দিতে পারি না, সাহস হয় না, ভয় ভয় লাগে। মনে হয় এই নীলা আমার অপরিচিত কেউ। বাসা থেকে বের হওয়ার আগে মানহাকে একটু কোলে টেনে নেই, আদর করি, কপালে চুমু খাই, তারপর পকেট থেকে কিছু টাকা বের করে নীলার হাতে ধরিয়ে দেই। বলি, মানহা এটা ওটা খেতে চায়, কিনে দিও, আর তুমিও। কথাটা শেষ করতে পারি না, হঠাৎ মনে হয় আমার শেষের কথাটা বলা উচিত হয়নি। তারপর মানহাকে টাটা বলে বাসা থেকে বের হয়ে আসি। অফিসে বসে আছি ভার মুখে, কিছুই ভালো লাগছে না। কফি বরফ হয়ে গেছে, আমি ছুঁয়েও দেখিনি কাপ। আমি শুধু ভাবছি, এমন ফুলের মতো সুন্দর একটা সংসার কিভাবে হঠাৎ এলোমেলো হয়ে যেতে পারে। নীলা কিভাবে এমন বদলে যেতে পারে। ওর যদি আগে সম্পর্ক থাকবেই, তবে ছেড়ে এলো কেন? ছেড়ে এসে আমাকেই বা কেন ওর মায়ায় জড়ালো, আর এখন আবার আমায় ছেড়ে ওর কাছে চলে যেতে চাচ্ছে কেন? এটা কি পুতুল খেলা? আমার কি কষ্ট হয় না, খারাপ লাগে না? আর মানহার, আমার লক্ষ্মী মেয়েটার কী হবে? আমায় এভাবে চুপচাপ মুখ ভার করে চিন্তামগ্ন হয়ে বসে থাকতে দেখে পিয়ালি এসে দাঁড়ালো আমার টেবিলের সামনে। তারপর গলা খাকড়ি দিয়ে বলল, ফাহাদ ভাই, আপনার কি কোনো কারণে মন খারাপ? আমি হাসার চেষ্টা করে বলি, না তো। কেন, আমায় দেখে কি এমন মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমি আর কোনো কথা বলি না, আবার চুপ হয়ে যাই। পিয়ালি এবার বলে, চলুন না আজ বিকেলে আমরা ঘুরতে যাই। আমি বলি, অফিসে তো অনেক কাজ, পরে একদিন আপনাকে আমি হেল্প করব, আপনার অর্ধেক কাজ আমি করে দিব, তবুও চলুন আজ ঘুরতে বের হই। প্লিজ প্লিজ, আর না করবেন না। পিয়ালির অনুরোধে আমি ফেলতেও পারি না। তাছাড়া আমারও মন খারাপ ছিল, একটু অবসরেরও প্রয়োজন ছিল, কিন্তু সময়টা আমি বদলে দেই। বলি, পিয়ালি, কাল তো ফ্রাইডে, চলো আগামীকাল বের হই, সোনারগাঁ থেকে ঘুরে আসি। পিয়ালি ওর সাদা দাঁত বের করে হেসে বলে, ওকে। আমি আর পিয়ালি বসে আছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের লেকটার কাছে। পিয়ালি আমার কাছ থেকে বারবার জানতে চাইছে আসলে আমার কি হয়েছে, কেন আমি অফিসে একদিন আসিনি, আবার এরপর দিন আসার পর থেকেই মন খারাপ কেন আমার। আমি ওর প্রশ্নের উত্তর দেই না, এড়িয়ে গিয়ে বলি, পিয়ালি, তুমি কাকে ভালোবাসো বলবে? পিয়ালি এই কথা শুনে কেমন বোকার মতো হয়ে ওঠে, তার মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। দ্রুত চোখ নিচের দিকে নামিয়ে নরম গলায় বলে, আপনাকে বলে আর সমস্যা বাড়াতে চাই না। আমি বলি, সমস্যা কি বলো না, বললে তো দোষ নেই, আমি তো আর সেই পুরুষকে গিয়ে খুঁজে বের করে বলবো না তোমার কথা। পিয়ালি তখন কি যেন বলতে ঠোঁট খুলছিল, আর তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে। আমাদের দুজনকে পাশ কাটিয়ে একজোড়া ছেলে মেয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। ছেলেটাকে আমি চিনি, তমাল, মেয়েটা আমার স্ত্রী নীলা। ওরা আমাদের দেখে না, কিন্তু পিয়ালি ঠিক দেখে ফেলে নীলাকে, এবং চিনেও ফেলে। পিয়ালি সঙ্গে সঙ্গে পেছন থেকে ডেকে ওঠে, এই নীলা ভাবি। নীলা হক চকিয়ে গিয়ে পেছন ফিরে তাকাতেই আমায় দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, কেমন হাঁ করে তাকিয়ে থাকে। পাশে বসা পিয়ালিকে দেখেও অবাক হতে পারে, কারণ সে জানে আমার কোনো মেয়ে বন্ধু নাই, এবং পিয়ালি আমার শুধুই কলিগ। ওকে নিয়ে এখানে আমি ঘুরতে আসবো তা কল্পনাও ভাবেনি সে, হয়তোবা ঘুরতে আসবো জানলে সে এদিকে কখনোই আসতো না। পিয়ালির সাথে ওর দুদিন কথা হয়েছে মাত্র, তাও কয়েক মিনিট। আমার ভরসা তখন একটাই, পিয়ালিকে আমার উল্টো পাল্টা কিছু বোঝাতে হবে। ও যে নীলা তা কিছুতেই তাকে বুঝতে দেয়া যাবে না। নীলা পেছনে আসবে কি আসবে না বুঝতে পারছে না। ওদিকে তমালও ওকে তাড়া করছে। ওদের হাতে সময় কম, হয়তো বা ওরা অনেক হাঁটাহাঁটি করবে। সমস্যা হলো, তমাল আমায় চেনে না, চিনলে অবস্থা ভয়াবহ হতো। নীলার সঙ্গে সেও কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতো।
কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারতো না। নীলাকে আমি হাত ইশারায় বললাম চলে যেতে। নীলা চলে গেল। নীলা চলে গেলে পিয়ালি আমায় বলল, ভাবি এলো না যে? আর ভাবি কার সাথে ঘুরছে? আমি তখন কষ্ট করে হাহা শব্দ করে হেসে উঠলাম। পিয়ালি অবাক হয়ে বলল, হাসছেন কেন এভাবে? আমি হাসতে হাসতে ওকে বললাম, তুমি যাকে নীলা বলে ডেকেছো সে নীলা না। তারপর আবার হেসে উঠলাম। হা হা হা। পিয়ালি বোকার মতো আমার দিকে তাকিয়ে থেকে বলল, তবে ওকে? দেখতে তো একেবারেই ভাবির কপি। আমি হেসে বললাম, এটা ওই ছেলের গার্লফ্রেন্ড। পিয়ালি অবাক হলো, বলল, কি আশ্চর্য, একদম মিল। আচ্ছা আপনি অবাক হননি কেন ওই মেয়েকে দেখে ফাহাদ ভাই? আমি তখন বলি, কারণ ওর সাথে আমার স্ত্রীর 100টারও বেশি অমিল পেয়েছি, এই জন্যই অবাক হয়নি। কোথায় অমিল দেখলেন আপনি? আমি তো দেখিনি। তুমি দূর থেকে দেখেছো। দূর থেকে সত্যটা সব সময় দেখা যায় না। আসলকে নকল আর নকলকে আসল দেখা যায় অনেক সময়। পিয়ালি এবার বলল, আচ্ছা ঠিক আছে, এখন এসব ফিলোসফি মার্কা কথাবার্তা বাদ দিয়ে ভালো কথা বলুন। ভালো কথা কি বলবো? কোন ধরনের কথাকে ভালো কথা বলে? পিয়ালি লজ্জা মাখা গলায় বলল, ভালোবাসার কথা বলুন। ভালোবাসার কথাকে ভালো কথা বলে? বলে পিয়ালি খানিক লজ্জার ভান করে। আমি তখন বলি, পিয়ালি তুমি একটা বিয়ে করে ফেলো। এভাবে একা একা থেকে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কষ্ট পাচ্ছ? পিয়ালি তখন কেঁদেই ফেলে প্রায়। কাঁদো কাঁদো গলায় সে বলে, আপনার অত শিখিয়ে দিতে হবে না। আমি কি করব না করব সেই বিষয়ে সব সময় আপনি এমন করেন। আপনার সাথে কথা বলতে আসলেই এটা ওটার অজুহাত, কোথাও ঘুরতে বেরুলেও কথা বলতে ভুলে যান। চুপ করে থাকেন, যেন আপনি কথা বলতেই জানেন না। আসলে আপনি চান না আপনার সাথে আমি থাকি, কথা বলি। আমি জবটা ছেড়ে দিব। কাল থেকে আর আসবো না অফিসে। আপনিও আমায় কিন্তু খুঁজতে যাবেন না, খবরদার। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নয়। আপনি আমার কেউ না, আমিও আপনার কেউ না। কথাগুলো বলেই পিয়ালি ঝট করে উঠে পড়ে। তারপর দ্রুত হাঁটতে থাকে। আমি দৌড়ে এসে ওকে থামাতে চেষ্টা করি। সে তখন অদ্ভুত আচরণ করে। বলে আমায় থামাতে চাইলে আমি কিন্তু চিৎকার করে লোক জমা করব। আমি তবুও তার সামনে পথ রোধ করে দাঁড়িয়ে যাই। ও আমায় তখন ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। আমি পেছন থেকে ডাকতে থাকি। সে একবারের জন্য তাকিয়েও দেখেনি পর্যন্ত। বাসায় ফিরে নিজেকে আমার হঠাৎ কাপুরুষ মনে হতে থাকে। ক্রোধ হয় নিজেই নিজের প্রতি। মনে হয় আমি কেন সব কিছু দেখার পরেও চুপ করে আছি এভাবে। আর আজ যা দেখলাম, এতে তো এটাই প্রমাণিত হয় যে নীলা আমার সাথে প্রতারণা করছে। এরকম একটা প্রতারকের সাথে আর ঘর করা যায় না। আমি সঙ্গে সঙ্গে নীলাকে ফোন দিই। নীলা ফোন রিসিভ করে না, রিসিভ করে মানহা। সে বলে, বাবা তোমার জন্য খুব খারাপ লাগছে। আমি তখন তাকে বলি, শিগগিরই তোমাকে আমার কাছে দিয়ে যাবে ওরা এসে মা। তুমি এখন তোমার মার কাছে দাও। মানহা তখন নীলাকে ডেকে ওর হাতে ফোন দেয়। নীলা ওপাশ থেকে বলে, ফাহাদ তুমি কিছু বলো না প্লিজ, আমি সব কিছু খুলে বলবো তোমায়। তুমি আমায় একটু সময় দাও প্লিজ, কটা দিন সময় দাও। আমি তখন হেসে উঠি, বলি, অনেক বিশ্বাস করেছিলাম তোমায়। তুমি অলরেডি আমার বিশ্বাস নিয়ে অনেক বড় একটা গেম খেলে ফেলেছো। এরপর আরও সুযোগ দিলে আমার সর্বনাশ হবে। আমি আর পারবো না। সরি নীলা, আমায় এখন স্ট্রং হতে হচ্ছে। আমি ডিসিশন নিয়েছি তোমার সাথে আর সংসার করব না। ডিভোর্স দিব তোমায়, এবং আগামীকাল সকাল সকাল তুমি আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেবে। মনে রাখবে, মানহা যেন দুপুরের আগেই এসে আমার বাড়ি পৌঁছায়। নীলা সব কিছু শুনে খানিক সময় চুপ থাকে। তারপর বলে, ফাহাদ তুমি এমন করছো কেন? তুমি আমায় ভুল বুঝছো। আমি সব খুলে বলবো তোমায়। আমায় একটু সময় দাও প্লিজ। আমি আবার হাসি, হা হা করে হাসি। হাসির পর বলি, নীলা আমায় আর বোকা বানাতে পারবে না তুমি। তোমাকে সেই সুযোগ আর দেয়া হবে না। তোমায় আমি ডিভোর্স দিব, এটাই ফাইনাল। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছো। তাছাড়া আমার কলিগও আজ তোমায় দেখেছে। আমি জবাই হয়ে গেছি। নীলা তখন কী যেন বলতে চেয়েছিল, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমি ওর ফোন কেটে দিলাম। তারপর শান্তির একটা নিঃশ্বাস ফেললাম। রাতে মেসেঞ্জারে ঢুকে ভাবলাম পিয়ালির সাথে কথা বলবো, ওকে সরি বলবো,
কিন্তু ফেসবুক মেসেঞ্জারে ওকে পাওয়া গেল না। ওর আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে, হোয়াটসঅ্যাপেও নাই। অবশেষে ওর নাম্বারে ফোন করলাম, ওপাশ থেকে সুইচ অফ বলছে। এবার আমার খারাপ লাগছে এই জন্য যে মেয়েটা শুধুই আমায় ভুল বুঝছে। আমি কি করে আমার স্ত্রী সন্তান রেখে ওর সাথে নতুন একটা সম্পর্ক গড়ে তুলি? এটা কি আদৌ সম্ভব? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে বেলা হয় 10টা বাজে। অফিসে আর যাওয়া হয় না। বিছানা থেকে নামতে যাব আর তখনই কলিং বেল বাজে। বাইরে মানহার গলা। বাবা, দরজা খোলো।